আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অভিযোগ সিনিয়র নেতাদের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী। আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে ফেরানোর চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি হান্নান মাসুদের। গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি ভিপি নূরের। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, ওষুধ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতে প্রার্থনায় শবে বরাতের আমল করলেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল প্রার্থনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ আজ। এর মাধ্যমে সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐক্যমত্য পৌঁছাতে চায় সরকার। আজ বিকেল ৩টায় বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, এমন পদক্ষেপ নিতে হবে যেন নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। অন্যদিকে আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আমাদের সবার সমান অধিকার। দায়িত্ব নেয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কয়েক দফা সংলাপে বসে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সাথে। এবার সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ। প্রধান উপদেষ্টা নিজেই এই কমিশনের প্রধান। তার নেতৃত্বে কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের শরিকদের সাথে সংলাপে বসবেন। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবে। সংস্কারগুলো কি করতে হবে, কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বলিনি, কারণ সেটা আমাদের এই দায়িত্ব দেয়া হয়নি। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট আলোচনা করবেন। এই মর্মে একটা কমিশন তৈরি করা হয়েছে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে। সেই কমিশন আশা করি আলাপ আলোচনা করে পথ তৈরি করবেন কিভাবে হবে। এরই মধ্যে ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখন এসব সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্য কতটা প্রতিষ্ঠিত হবে সেটাই দেখার বিষয়। আমরা প্রতিবার এই কথাটা শুনতে পাই, শুধু আমরা নয়, প্রত্যেকেই। অতীতে এরকম সংস্কারের চেষ্টা হয়েছে, সংশোধনের কথা হয়েছে, ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলের। ১৯৯০ সালের কথা আপনারা বলেন, কিন্তু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কি এই ঘটনা আছে যে ১৪০০ মানুষ প্রাণ দিয়েছেন ২-২.৫ সপ্তাহের মধ্যে? বাংলাদেশের ইতিহাসে কি এই অবস্থা আছে যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত একজন শাসক সমস্ত রকম আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মানবাধিকার শুধু লঙ্ঘন করেছেন তা না, মানবতার বিরুদ্ধে অপরাধে যুক্ত থেকেছে? এরপরে আমরা কি ৯০-এর সাথেই তুলনা করব? রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সংলাপ ইস্যুতে বলেন, ঐক্যবদ্ধ পদক্ষেপের মাধ্যমে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ঠেকাতে হবে। সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আরেক অনুষ্ঠানে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মধ্যে নানা বিভাজন তৈরি করে শোষণ করেছিল আওয়ামী লীগ। সেজন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের গুরুত্ব তুলে ধরেন তিনি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে, তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার, এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহাভাবে সমাধান না করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলা শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৬ সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচন নিয়ে নানামুখী কথা বলে কিছু দল ও সংগঠন সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন নতুন দাবি তুলে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী সিদ্ধান্ত। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নেতাকর্মীদের সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ভাবমূর্তি নষ্ট করে এমন কাউকে দলে রাখা যাবে না। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে নানা অপবাদ দিচ্ছে। তারা নানা কায়দায় নির্বাচনকে ব্যাহতের চেষ্টা করছে। রমজানকে সামনে রেখে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর হয়েছে অভিযোগ করে তাদের কেন ধরা হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি। যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে, ওই উস্কানি তারা ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদের দোষারোপ করে। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন। অন্যদিকে নয়াপল্টনে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে গণ অভ্যুত্থানের সুফল যাতে বৃথা না যায়, সে অর্জনকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। এটা তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, কোনটা চালিকা শক্তি? চালিকা শক্তি তো হচ্ছে মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক থাকে। আগে জাতীয় নির্বাচন না দিলে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে, গণতন্ত্র হোঁচট খাবে বলে আশঙ্কা প্রকাশ করেন রিজভী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগকে যদি কেউ রাজনীতিতে ফেরানোর চেষ্টা করে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জুলাই আন্দোলনে নিহত হাসানের নামাজে জানাজা শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অপশক্তি যদি তাদের রাজনৈতিক হীনস্বার্থে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আবার প্রচেষ্টা চালায়, হয়তো বা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমরা আরো 2000 জন শহীদ হব, কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করতে দিবে না। এই শহীদের বাবারা তাদেরকে রাজনীতি করতে দিবে না, শহীদের সন্তানরা রাজনীতি করতে দিবে না। এই শহীদ পরিবার সবার আগে প্রতিরোধ করে তুলবে। ঢাকা মেডিকেল মর্গে থেকে লাশ বাইর করছে, তখন আমার ছেলে ওই পায়জামা, ওই পাঞ্জামি, ওই জাঙ্গা, ওই গেঞ্জি সব আমার এই ভাই শনাক্ত করছে। আমার ছেলেরে যারা এই বাজে হত্যা করে আছে তাদের বিচার চাই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে কোনো আপোষ করবে না গণ অধিকার পরিষদ। প্রয়োজনে নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির সভাপতি নুরুল হক নূর। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতির নিষিদ্ধে বিক্ষোভ ও গণমিছিলে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, তাই গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি জানান নূর। প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি ঢাকায় পালন করব, কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন। নিত্যপণ্যের মতোই লাগামহীন ওষুধের দাম। গত 4 মাসে কোনো কোনো ওষুধের দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে কোম্পানিগুলো। এতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
অনেকে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ওষুধের অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে অতি প্রয়োজনীয় ওষুধের সংখ্যা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটা ওষুধ 120 টাকা পাতা, এখন 80 টাকা বাড়ে কিভাবে? 10 টাকা 15 টাকা বাড়াতে পারেন? 10 টাকা 20 টাকা বাড়ে। ওষুধ কিনতে এসে প্রায় এমন বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন ক্রেতা বিক্রেতারা। আমি তো অবাক হয়ে গেছি ওষুধের দাম শুনে। ঝগড়া হয়, মানে কাস্টমারের সাথে অনেক তর্ক হয়। এসে উনি 200 টাকা দিয়ে কিনছে, এখন এটা 250 টাকা দিয়ে কিনা লাগতেছে 2 দিন বা 1 দিন পরে হুট করে। গত 5 মাসে বেড়েছে অনেক ওষুধের দাম। বাজারে দেখা যায় টোরাক্স ওষুধের এক পাতার দাম 120 টাকা থেকে বাড়িয়ে 200 টাকা করা হয়েছে। নিউরোবি 270 থেকে 300 টাকা, ফেক্সো 10 mg 100 থেকে 120 টাকা, বেক্সট্রাম গোল্ড 285 থেকে 360 টাকা, ফসিক্যাল ডিএক্স 150 থেকে 170 টাকা, এলিমেট প্লাস লোশন 150 থেকে 200 টাকা। এভাবে বেশি প্রয়োজনীয় ওষুধগুলোর দাম বাড়ানোয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আমাদের যে স্যালারি বেতন এটা তো হচ্ছে না, অনেক টাকার ওষুধ লাগছে, বুঝছেন? হবে, কারণ রোগ তো ভালো হতে হবে। হাই হাই করতে পারবো যে বাড়লো রে, মনে কষ্ট পাবো, তাছাড়া আমরা কি কোনো প্রতিবাদ করতে পারবো? বিগত সময়ও এভাবে চলছে। আসলে ওষুধ প্রশাসন যে নিয়ন্ত্রণ যে সংস্থা আছে, আসলে তাদের ভূমিকাটা কতটুকু এখানে কার্যকর জানি না। বিক্রেতারা বলছেন আগের মতোই বাজারে সংকট সৃষ্টি করে ওষুধের দাম বাড়াচ্ছে অনেক কোম্পানি। কিছুদিন অফ রাখে, স্টক অফ রাখে, তারপর আবার দাম বাড়ায় ফেলে। ওষুধের দাম কখনোই কমে না, এটা বাড়ে কিন্তু কমে না, আজ পর্যন্ত কমে না। এভারেজে সব কোম্পানির দাম বেড়েছে। দেশে চিকিৎসা ব্যয়ের শতকরা 65 টাকা খরচ হয় ওষুধ কিনতে, বাকিগুলো অন্যান্য খাতে। চিকিৎসকরা বলছেন ওষুধের দাম বৃদ্ধির কারণে অনেক সময় রোগীরা কোর্স সম্পন্ন করেন না, ফলে রোগ নিরাময় হয় না। যখন ওষুধের দাম বেড়ে যায়, অনেক রোগী যারা স্বল্প আয়ের অথবা সীমিত আয়ের ওষুধ কিছুদিন খাওয়ার পর ছেড়ে দেন। মাঝপথে যদি ছেড়ে দেয় কেউ, অনেক সময় দেখা যায় যে হয়তো একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ভয় থেকে যায় এবং ভবিষ্যতে দেখা যাবে যে ওই অ্যান্টিবায়োটিক আর ওনার ক্ষেত্রে কাজ করবে না। ওষুধের দাম বাড়াতে জাতীয় কমিটির অনুমোদন লাগে। বিগত সরকারের সময় তা ছিল লোক দেখানো, যা এখনো চলছে। তবে এ বিষয়ে মিডিয়ায় কথা বলতে চান না কোম্পানির মালিকরা। অনেকটা দর্শকের ভূমিকায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, অযৌক্তিক দামের লাগাম টানতে কাজ করছে সরকার। এইভাবে যে দাম বেড়ে যায় হঠাৎ করে, সেটা যৌক্তিক ভিত্তি থাকতে হবে এবং এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে, পার্শ্ববর্তী এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে দেখতে পারতে হবে। এই সামর্থ্যটা আমাদের রেগুলেটরে থাকতে হবে যে তারা আসলে এটার কাঁচামালের দাম, এটার যে মোড়কজাত অন্যান্য যে সামগ্রী এবং উৎপাদন খরচ মিলিয়ে যেই প্রস্তাবিত মূল্য, সেটা যৌক্তিক কিনা। চেষ্টা করবো আমরা যে এই ধরনের একটা আলাদা অথরিটি যারা নাকি আসলে পুরো প্রাইসিং মেকানিজমটা দেখবে। তিনি জানান, শুধু দাম নয়, মানও নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছেন তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে দুদিনের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দুবাই বিমানবন্দর থেকে দেশে ফেরার সময় সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমদ বেলহাউল আল ফালাসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় জানান। বুধবার সন্ধ্যায় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য তিনি দুদিনের সফরে দুবাই যান। মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতভর মসজিদে মসজিদে চলে ইবাদত বন্দেগি। নিজের ও দেশের মঙ্গলের জন্য দোয়া করেন তারা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। কথায় আছে, বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। মহান আল্লাহর নৈকট্য লাভের বিশ্বাসে ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। শবে বরাত বা লাইলাতুল বরাতকে বলা হয় সৌভাগ্যের রজনী, যা মুসলমানদের কাছে বিশেষ এক অফারের রাত। হাদিসে আছে,
শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ বান্দার জন্য বিশেষ দৃষ্টি রাখেন। ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন, রহমত বরকত চাইলে 2 হাত ভরে দেন। তবে মুনাফিক ও মুশরিকদের জন্য অনুকম্পা করেন না সৃষ্টিকর্তা। আল্লাহর রাস্তায় আসতেছি, যেমন আমরা ছবি তুলতেছি, অনেকে এমন ছবির মাধ্যমে অনেকে উৎসাহিত পাবে যে ওই বন্ধুর কাছে আমরাও যাই। এবারে বন্ধুরি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, গুনাহ মাফ চাওয়া। অনেক ক্লাম্প দোয়া হয়েছে, আমাদের লেগে দোয়া করছে, আমরাও সবাই তাদের জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছি ইনশাআল্লাহ। রাতভর মসজিদে মসজিদে নফল ইবাদত করেন মুসল্লিরা, নিজের ও দেশের জন্য প্রার্থনা করেন তারা। তবে ফরজ পালন না করে কিংবা আল্লাহর বিধান না মেনে শুধু পাবার আশায় শবে বরাতের ইবাদত করলে লাভ হবে না বলে জানান আলেমরা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে শুধু এই রাত্রে বরকতের আশায় সারা রাত জাগনা থাকলো, তাহলে তার কোনোই লাভ হইল না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলার বিশেষ রজনীগুলোতে সে আল্লাহ তাআলার কাছে নফল নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে যাবে, তাহলে এই রাতের পরিপূর্ণ ফজিলত বরকত পাওয়া যাবে। আমরা খুবই খারাপ সমস্যায় দীর্ঘদিন কাটাইছি, এখন আমরা সবাই দোয়া করি এই দেশটা যেন খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যায় উন্নয়নের সাথে। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনে বার্তা নিয়ে আসে। এখান থেকেই রোজার প্রস্তুতি শুরু হয়ে যায়। অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখার তারা জায়গায় যা মানুষকে হেদায়েতের পথে আনে বলে মনে করছেন মুসল্লিরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ৩য় ধাপের প্রথম দিন শুক্রবার জুমার নামাজের ঢল নামে মুসল্লিদের। এর আগে সকাল থেকে দলে দলে ইজতেমা ময়দানে সমবেত হন ঢাকা ও আশপাশের এলাকার মানুষ। যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান জানান, ইজতেমা চলাকালীন সময়ে বরাবরের মতো সকল প্রকার যানবাহন চালু থাকবে। তরিক ইসলামের রিপোর্ট। নানা জল্পনা কল্পনার পর টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমার ৩য় পর্ব। সকালে আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। ইজতেমার প্রথম দিনে শুক্রবার ও শবে বরাত হওয়ায় টঙ্গী ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। দুপুরে জুমার নামাজের ইমামতি করেন দিল্লির মুরব্বী মাওলানা সাদের ছেলে মাওলানা ইসুফ বিন সাদ। শান্তিপূর্ণভাবে ইজতেমার মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। সহবেরাদের মধ্যে জুমার নামাজ পড়ছে, এই জন্য আমরা সিরাজগঞ্জ থেকে টঙ্গী বুঝতে আমরা আসছি। আমাদের আল্লাহ যেন হেদায়েত করে। অসুস্থ শরীরে যাইছি এখানে বোঝা নাই, এতক্ষণ মাসের নামাজটা পড়া এইটা এই জিনিসটাই আশা। সকল ভেদাভেদ ভুলে একসাথে ইজতেমার আয়োজন করার আহ্বান মুসল্লিদের। এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে, আমরা মনে করি, আমরা দোয়া করি যে তারা আবার আমাদের আগেকার মতোই ফিরে আসুক, আমরা একসাথে ইজতেমা করব। ইজতেমার মাধ্যমে মানুষ দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠিত হবে। এদিকে ইজতেমা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি। আগামী রোববার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা। বসন্ত আর ভালোবাসার দিনে হাজারো মানুষের ভিড়ে অন্যরকম রূপ নিয়েছে অমর একুশের গ্রন্থমেলা। বইয়ের টানে পাঠক দর্শনার্থীদের উপস্থিতি স্থির হলেও ভালো মানের নতুন বই না আসায় বিক্রি নিয়েও অস্বস্তি আছে কারো কারো মধ্যে। এরপরেও বই প্রেমীরা মনে করেন, ছোট বড় সবাই প্রাণের মেলায় যেভাবে ছুটে আসেন সেই ভালো লাগায় এগিয়ে নেবে নতুন প্রজন্মকে। রিপোর্ট করছেন আবদিন সজীব। ভালোবাসার রং লেগেছে বইমেলায়। নানান সাজে নতুন বেশে সবাই ছুটে আসেন বাঙালির এই প্রাণের আয়োজনে। বাচ্চারা গ্যাজেটের কারণে বই একদমই ধরে না, তো এখানে আসলে বইয়ের প্রতি ওদের আকর্ষণ হয় যে না, বই পড়ার জন্য বাচ্চারা অনেক আনন্দ পায়। বই দেখার জন্য, বই পড়া নেওয়ার জন্য বাসায় বইয়ের প্রতি আকর্ষণটা থাকে, খুব ভালো। আমার মেয়ের প্রতিদিন রাতে ঘুমানোর আগে গল্প শোনাইতে হয়, এজন্য মূলত ওর জন্য আজকে গল্প বই না। বড়দের পছন্দ বরাবরই দেশ বিদেশের ইতিহাস, রাজনীতি, উপন্যাস। ছোটদের সায়েন্স ফিকশন, গল্প ছড়া বা রম্য। বই আসলে দেশের প্রতি ভালোবাসাটা বাড়াবে। মোবাইল ছাড়া একটা মানুষের একটা দিন কেমন হতে পারে
সেটা এখানে আছে। এখানে আইসা পড়তেছে বাট কিনতেছে না, এখানে দেখে ভালো লাগতেছে। গল্পগুলি বলেন বা উপন্যাস বলেন, কবিতা বলেন, সেগুলি আরও ডাইনামিক করার চেষ্টা। সবাই যে বই কেনেন এমনটা নয়, তবে বইয়ের মেলায় এই ভিড় পাতা উল্টিয়ে দেখা ভালোবাসারই বহিঃপ্রকাশ। বই কিনে পড়বার একটা আনন্দ, আর আমি মোবাইলে দেখব, ল্যাপটপে পড়ব, এটি আরেক আনন্দ। যুগের পর যুগ যতই আসলে আপডেটেড হোক না কেন, আমাদের বইয়ের প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে। পুরো এক মাস ব্যাপী মানুষের যে আমি বলবো যে অনেকটা ঈদের মতো আনন্দ। বছরের পর বছর বইয়ের এই আয়োজন ইতিহাস ঐতিহ্যকে যেভাবে বাঁচিয়ে রেখেছে, তেমনি বাঙালির মন ও মননে জাগিয়েছে দেশপ্রেম। উৎসবটা সবারই পছন্দ, তাই নিজেদেরকে রঙিন করে সাজিয়ে নেন, সেই সঙ্গে ছুটে আসেন এই বইয়ের মেলায়। বই কেনেন, দেখেন, বোঝাপড়ার চেষ্টা করেন, কারণ এই বই তাদেরকে এগিয়ে নেবে সামনের দিকে। সেই সঙ্গে ভালোবাসার যে মানুষগুলো তাদেরকে আরও বেশি ভালোবাসবেন এবং উপহার হিসেবেও বইটা দিবেন, এই প্রত্যাশাই করছেন তারা। আদিন সচিব, এটিএন বাংলা, অমর একুশে বইমেলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র। দ্য এজেন্স রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট নামের বিলটিতে বলা হয়েছে, যদি কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সীমান্তরক্ষীদের উপর হামলা এবং দায়িত্বরত রক্ষী ও কর্মকর্তাদের ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের মতলবে কোনো অভিবাসন প্রত্যাশীর সীমান্ত এলাকার 100 মাইলের মধ্যে মোটরযান নিয়ে অবস্থান করলে তাকেও গ্রেপ্তার করা যাবে। বিলটির পক্ষে ভোট দেন প্রতিনিধি পরিষদে 264 জন এবং বিপক্ষে ভোট দেন 155 জন সদস্য। এখন বিলটি পাঠানো হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সেখানে পাশ হলে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হবে বিলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজনৈতিক দল সহ অংশীজনদের সাথে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক আজ। প্রাধান্য পাবে সংস্কার ও নির্বাচন ইস্যু। একটি দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির নামে অপবাদ দিচ্ছে, অভিযোগ সিনিয়র নেতাদের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে আত্মঘাতী। আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে ফেরানোর চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহতের হুঁশিয়ারি হান্নান মাসুদের। গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠনের দাবি ভিপি নূরের। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম, ওষুধ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। অযৌক্তিক দাম বৃদ্ধি ঠেকাতে নীতিমালা পরিবর্তন করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবং মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন মুসল্লিরা। দেশ ও জাতির মঙ্গল কামনা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।